এ গল্প কোনো রূপকথার গল্প নয়, এটি একজন নারীর অসহনীয় নির্যাতনের, নীরব প্রতিশোধের এবং এক বীভৎস বাস্তবতার কাহিনী। গ্রামের দরিদ্র পরিবারের মেয়ে সুভাষিনী বিবাহসূত্রে আসে এক প্রতাপশালীর বাড়িতে। শ্বশুর সুকুমার, এক স্বামী স্বদেশ ও 3 দেওর, দীপেশ, লোকেশ এবং ছোট মুকেশ। বাড়ির আরেকজন সদস্য বয়স্ক চাকর কেষ্টদা। এই ছিল সুভাষিনীর পরিবার। প্রথম দিনই রান্না করে সুভাষিনী সবাইকে খাওয়ায়। খাবার খেয়ে সবাই খুবই আনন্দিত আর সুভাষিনীকে প্রশংসা করতে লাগলো। সবাই খাবার খেয়ে নেওয়ার পর যখন সুভাষিনী আর কেষ্টদা একসাথে শেষে খেতে বসে, তখন সুভাষিনী অন্যদিকে আনমনে তাকিয়ে থাকার কারণে কেষ্টদা জিজ্ঞাসা করে, তোমার কি বাড়ির কথা চিন্তা হচ্ছে? সুভাষিনী তখন বলে, হ্যাঁ। সব কাজ গুছিয়ে সুভাষিনী যখন রাতে শুতে গেল, রাত নামতেই মেজ দেওর দীপেশ ঢুকে পড়ে সুভাষিনীর ঘরে। সুভাষিনী তো চমকে যায়। সুভাষিনী তার স্বামী স্বদেশকে আশা করেছিল। দীপেশকে দেখে অবাক হয়ে যায়। সে ভাবল, আমার ঘরে আমার দেওর দীপেশ কেন? কিছু বলার বা ভাবনা চিন্তা করার আগেই দীপেশ তার কাছে আসতে শুরু করে এবং সুভাষিনী তাকে বাধা দেয় ও বিরক্ত হয়। দীপেশ জোর করে ঝাঁপিয়ে পড়ে। সে পশুর মতো আচরণ করে। সুভাষিনী নিঃশব্দে সব সহ্য করে, শুধু চোখের জল ফেলে, কিছু বলতে পারে না। পরদিন এইসব মানসিক ও শারীরিক অত্যাচারের কারণে হঠাৎ তার জ্বর এসে যায়। ছোট ভাই মুকেশের সুভাষিনীকে দেখে বড্ড মায়া হয়। সে এসে তার সেবা করে, মাথায় হাত বুলিয়ে দেয় এবং জ্বর হয়েছে জেনে জলপট্টিও দিয়ে দেয়। একটু ভালোবাসার ছোঁয়া পায় সে ঘুমিয়ে পড়ে। মুকেশ চলে যায়। ওই রাতে তার স্বামী স্বদেশ ঘরে ঢোকে এবং তার অধিকার ফলায়। সুভাষিনী যে অসুস্থ এটা জেনেও না জানার ভান করে সে ভোগের লালসায় লিপ্ত হয়ে যায়। পরদিন সকালে মুকেশ আবার আসে। এসে তাকে সেবা করে, সুভাষিনীকে ওষুধ খাইয়ে দেয়, খাবার খাইয়ে দেয়। এইভাবে সুভাষিনীকে মুকেশ ধীরে ধীরে সুস্থ করে তোলে। তারপর একদিন সুভাষিনী গোয়ালে দুধ দোয়াতে যায় মন্দিরা নামের একটি গরুর কাছে। গরুটি লাথি মারে, বালতি থেকে দুধ পড়ে যায়। সে পারে না। ঠিক তখনই ছোট দেওর মুকেশ আসে, তাকে সাহায্য করে, হাতে ধরে শেখায় কিভাবে দুধ দোয়াতে হয়। সুভাষিনী শেখে। সুভাষিনী ধীরে ধীরে মুকেশের প্রেমে পড়ে যায়। তার সেবা, তার ব্যবহার, তার আতিথেয়তা, তার ভালোবাসা তাকে মুগ্ধ করে। মুকেশকে নিয়ে সে স্বপ্ন দেখতে শুরু করে। আবার আসে সেই ভয়ানক রাত। একে একে দীপেশ, লোকেশ, বিদেশ সবাই রাতের আধারে তার ঘরে ঢোকে। এক এক দিন এক একজন, যেন শরীরটা একটা দ্রব্য, যার কোনো অনুভূতি লাগে না, কোনো সম্মতি লাগে না। একদিন হঠাৎ দেখে তার শ্বশুর তার ঘরে। সুভাষিনী তো অবাক। রাগে ঘেন্নায় তার শরীর জ্বলে উঠল। শ্বশুর সুকুমার সুভাষিনীর দিকে এগিয়ে যায় ভোগের প্রবৃত্তি চরিতার্থ করতে। সুভাষিনী চুপ করে সব সহ্য করল। চোখ দিয়ে জল গড়িয়ে এলো আর মনে মনে ভাবতে লাগলো, এ কোন নরকে তার ঠাঁই হয়েছে। রাতের পর রাত চলতে লাগলো এ নির্মমতা। গলায় ধরা পড়ে না, চিৎকার আসে না, কেবল ঘরের দেয়ালগুলো জানে সুভাষিনীর নীরব আর্তনাদ। প্রতিদিনের মতো সকালে সে রান্না করে, মুখে হাসি রাখে, কিন্তু রাতে তার শরীরকে কেউ না কেউ ভোগ করে। সুভাষিনী প্রতিবাদ করে না। সুভাষিনী কেন চুপ করে আছে, কেন কিছু বলছে না? এই অন্ধকারে একমাত্র আলো ছোট দেওর মুকেশ। তার ব্যবহারে সুভাষিনী অনুভব করে ভালোবাসা কাকে বলে। তারা লুকিয়ে দেখা করত ধান খেতে, আখ বাগানে আখ খেত একসাথে, নদীর ধারে একসাথে গোপনে গল্প করত। কি করে জমিতে চাষ করতে হয় মুকেশ তাকে শেখাতো।
কখনো মুকেশ রান্না করে তাকে খাওয়াতো। সুভাষিনী ভাবল, সুখ মনে হয় আবার ফিরে এসেছে। তবে মুকেশ ছাড়া যখন তার ঘরে অন্য কেউ ঢোকে, সে নিজেকে চাদর মুড়ে লুকিয়ে ফেলে। তার চোখে মুকেশের প্রেমের আলো ভাসছে। তবে সুভাষিনী সবসময় ভাবত, এই প্রেম বেশি দিন টিকবে তো। একদিন সুভাষিনী আর মুকেশ তার বাড়ির বারান্দার সামনে গাছ লাগাচ্ছিল এবং সুন্দর মুহূর্তের সময় কাটাচ্ছিল। তখন বাকি 3 ভাই আড়াল থেকে তাদেরকে দেখছিল, তাদের প্রেম বিনিময় লক্ষ্য করছিল। তারা অনেক আগে থেকে ব্যাপারটা আঁচ করেছিল। আজ তারা হাতে নাতে প্রমাণ পেল। শ্বশুর সুকুমার ও 3 ভাই ক্রুদ্ধ হয়ে উঠল। তারা ভাবল, মুকেশ যদি সুভাষিনীর প্রেমিক হয় তবে তারা আর তাকে ভোগ করতে পারবে না। তারা প্ল্যান করল মুকেশকে কিভাবে জব্দ করা যায়। এরপর থেকে মুকেশের কোনো ব্যাপারে কিছু ভুল হলেই তাকে মারধর করত, শুধু একটাই কারণ, ভোগ না করতে পারার রাগ। একদিন তারা পরিকল্পনা করল যে মুকেশকে সরিয়ে ফেলতে হবে। বাকি ভাইরা ঠিক করল ওকে ছাদ থেকে নিচে ফেলে মেরে দেব, এবং তাই করল। তারা নিজের ভাইকে মেরে ফেলল। একদিন মুকেশ ছাদে বসে বই পড়ছিল, আর বড় ভাই গোপনে পেছন থেকে এসে মুকেশের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। সাথে সাথে মুকেশ নিচে পড়ে যায় এবং সে মারা যায়। মুকেশের মৃত্যুতে সুভাষিনীর অন্তর ভেঙে যায়। সে জানে আর কেউ নেই তার, একমাত্র মুকেশই ভরসা ছিল। কাঁটা সরে যাওয়ার পর 3 ভাই আবারও তাকে ভোগ করতে শুরু করে। দিনের পর দিন, রাতের পর রাত, এক এক করে নির্দিষ্ট নিয়মে, যেন শরীর নয় তার, বাড়ির সম্পত্তি। এইভাবেই দিন যায়। একদিন সুভাষিনী গোপনে চাকর কেষ্টদাকে একটা চিঠি দেয় বাবাকে দেওয়ার জন্য, কিন্তু সেটা দুর্ভাগ্য বাকি 3 ভাই দেখে ফেলে। বুড়ো লোকটাকেও তারা ছাড়ল না। প্রথমে সবাই মিলে ধরে গাছে দড়ি দিয়ে বাঁধল এবং তারা কিভাবে মারবে ভেবে উঠতে পারছিল না। তারপর তাকে গলায় গামছা পেঁচিয়ে মেরে ফেলল। তারপর শুরু হয় পিশাচদের খেলা। চিঠি লেখার অপরাধে সুভাষিনীকে বেঁধে রাখা হয় রান্নাঘরে। খেতে দেয়া হয় না। যখন ইচ্ছা হয় তাকে ভোগ করে, আবার ফেলে চলে যায়, যেন একটি পোষা পশু। তবু পশুরও কোনো সম্মান থাকে। তার শরীর একটা সামগ্রী, ব্যবহার করো আর ফেলে দাও। এইভাবেই দিন চলতে থাকে। কয়েকদিন পর কেষ্টদার ছেলে কেষ্টদার সাথে দেখা করতে আসে। বাকি 3 ভাইয়ের কাছে জানতে চায় তার বাবা কোথায়। তারা বলে, আমরা তাকে মেরে ফেলেছি, তুই এখান থেকে পালা। এটা শুনতেই কেষ্টদার ছেলে তাদেরকে মারার জন্য ঝাঁপিয়ে পড়ল। বেশ কিছুক্ষণ তাদের মধ্যে মারামারি চলতে থাকে। শেষ পর্যন্ত 3 ভাই মিলে ছেলেটাকে মেরে দিল। কি পিশাচেরা! এদিকে সুভাষিনী দিনের পর দিন রান্নাঘরে বাঁধা অবস্থায় পড়ে রইল। শরীর ভেঙে পড়ে, মুখ কালো, চোখ বসে গেছে, চুল জট পাকানো। কেউ দেখে চিনতেই পারবে না এটাই সেই সুভাষিনী। এভাবে কিছুদিন কাটার পরে সুভাষিনী গর্ভবতী হয়ে যায়। শরীরে কষ্ট, মনে আতঙ্ক, কিন্তু মনের মধ্যে একটা প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। এই অবস্থাতেই কোনো না কোনো ভাই এসে ভোগ করে চলে যায়। সে নীরবে চুপচাপ সহ্য করে নেয়। একদিন হঠাৎ দেখে তার হাতের বাঁধন খোলা। সুভাষিনী ভাবে হয়তো ওই পশুর কোনো একজন ভোগের সময় ভুল করে বাঁধন খুলে রেখে চলে গেছে। সুভাষিনী ভাবে, এই সুযোগে বাড়ির থেকে পালাতে হবে, আমার বাচ্চাকে বাঁচাতে হবে। সে পালিয়ে যায়। পরদিন সকালে খোঁজাখুঁজি করে ওই 3 ভাই, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও 3 ভাই তাকে খুঁজে পায় না। এক গভীর রাতে খালি পায়ে, ছেঁড়া শাড়ি পরে, হাতে কেরোসিনের ব্যারেল নিয়ে সে পুনরায় ফিরে আসে।
এবং বাড়ির মধ্যে ঢোকে। সবাই তখন ঘুমে অচেতন। সুবাসিনী এক এক করে প্রত্যেকটি ঘরের দেওয়ালে এবং মেঝেতে কেরোসিন ছিটিয়ে দেয়। তারপর আগুন জ্বালিয়ে দেয়। নিমেষের মধ্যে দাউ দাউ করে আগুন ধরে যায়। সব পিশাচগুলো যন্ত্রণায় ছটফট করতে করতে ছাই হয়ে যায়। সুবাসিনী দাঁড়িয়ে দেখে নিঃশব্দে, শান্ত চোখে, গভীর শান্তিতে চিৎকার করে কাঁদতে থাকে। আগুনের আলোয় যেন তার মুখ জ্বলে ওঠে আত্মশুদ্ধির দীপ্তিতে। রাত কেটে ভোর হয়। ভোরের আলো অল্প অল্প ফুটছে। নদীর ধারে একজন নারী হেঁটে যাচ্ছে, খালি পায়ে, ছেঁড়া কাপড়ে, নিঃশব্দে। তার চোখে কান্না নেই, সে পিছনে তাকাচ্ছে না, সামনে নিশ্চিম পথে এগিয়ে চলেছে। এটা কে? এটা তো সুবাসিনী। আচ্ছা, সুবাসিনী কেন মুখ বুজে সব সহ্য করেছিল? কেন কিছু বলল না? এই প্রশ্নের কি উত্তর পেতে চান আপনারা? যদি পেতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। এর পরের পার্ট আমি কি আনবো? আপনারা কি জানতে চান সুবাসিনী কেন মুখ বুজে সহ্য করছে, কেন কিছু বলছে না? ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটা লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন যে সেকেন্ড পার্ট আপনাদের চাই কিনা। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আর যদি ভালো লেগে থাকে তাহলে একদম আগে ভাগে লাইক করে দাও, শেয়ার করে দাও। এরকম রোমাঞ্চকর গল্প শুনতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর সাবস্ক্রাইব কী করে করতে হয় তোমরা তো জানো, আমি জানি না, ওটা তোমাদের ব্যাপার। ধন্যবাদ, আবার দেখা হচ্ছে নেক্সট গল্পে।